দুদিনে জেহের যেন আরও বেশি গম্ভীর হয়ে গেছে। আগের হাসিটুকুও মিলিয়ে গেছে। মাঝে মধ্যে মাথা চেপে ধরে বিড়বিড় করে রুমের দুই একটা জিনিস আছড়ে ফেলে। তা দেখে ইনশিতা ভয় পেলে জেহে নিজেই সরি বলে নিজেই রুম ক্লিন করে। কোনো মেয়েটকে রুমে ঢুকতে দেয় না সে। ইনশিতাকেও নজরে নজরে রাখছে। বাথরুমে গেলে বেশিক্ষণ থাকলে জেহের দরজা ধাক্কানো শুরু করে। মনে হয় যেন তার সবচেয়ে প্রিয় জিনিস হারাতে চলেছে। ইনশিতাকে বারান্দায়ও যেতে দেয় না তেমন একটা। রাতের বেলায় নিজের সাথে ইনশিতাকে নিয়ে যায়, তবে একা যেতে দেয় না। জেহের যখন অফিসে থাকে সেই মুহূর্তটা ইনশিতা আলিশান রুমটাতে এক প্রকার বন্দী হয়ে থাকে। বারান্দার দরজা আটকে রাখার কারণে ইনশিতা ভেতর থেকেই উদাস নয়নে বাইরে তাকিয়ে থাকে, অথবা বই পড়ে কাটায়। নয়নিকা বা মা বাবা ফোন দিলে লাউডস্পিকারে কথা বলতে আদেশ দেয় জেহের। এটা করো না, সেটা করো না, ওদিকে যেও না, এদিকে যেও না। নিজের ইচ্ছাটায় চাপিয়ে দেয় ইনশিতার ওপর। বিয়ের এক সপ্তাহ ভালো করে হয়নি, এর মধ্যে জেহেরের এত নিয়মকানুন, আর বাকি দিন তো পড়েই রয়েছে। ইনশিতা যেন দমটাই বন্ধ হয়ে যায় এসব কারণে। প্রথম কিছু সময়ের জন্য ভালো লাগলেও পরে যেন গলায় ফাঁসের মতো হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা। একদিন মানা যায়, দুদিন মানা যায়, কিন্তু আর কত? নিজেকে জেলে থাকা বন্দীদের মতো মনে হচ্ছে। ইচ্ছে হয় একটু খোলা বাতাসে প্রাণ খুলে পাখির মতো উড়ে বেড়াতে, কিন্তু জেহের কিছুতেই ইনশিতাকে উঠতে দিতে চায় না। খাঁচায় বন্দি পাখির মতো সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। এই তো একদিন আগে নয়নিকা ফোন দিয়েছিল ইনশিতাকে, যে তখন অফিসের ফাইল দেখছিল। ইনশিতার ফোন আসায় কাজ রেখে ইনশিতার সামনে বসে ফোন রিসিভ করে লাউডস্পিকারে দিতে বলেছিল। ইনশিতা চায়নি লাউডস্পিকারে কথা বলতে, কারণ নয়নিকা এমন সব কথা বলবে যা ইনশিতার কাছে স্বাভাবিক মনে হলো জেহের শুনে হয়তো রেগে যেতে পারে। আর হলেও তাই। নয়নিকা বলেছিল সে একটা ছেলের উপর ক্রাশ খেয়েছে, ছেলেটার সাথে নয়নিকা সেটিং করিয়ে দেওয়ার জন্য ইনশিতাকে ছেলেটার সাথে কথা বলতে। আগে ইনশিতা নয়নিকার এমন ব্যাপারে একটু আধটু হেল্প করত, তবে এখন পরিস্থিতি আলাদা। যে তা শুনে তখনই মোবাইলটা জড়িয়ে দেওয়ালের সাথে আশ্রে মেরে ভেঙেছে। আর ইনশিতাকে শাসিয়েছে নয়নিকার সাথে কথা বললে নয়নিকার শেষ দিন দেখতে হবে তাকে। পরবর্তীতে যদিও সেদিন আরেকটা মোবাইল দিয়েছিল ইনশিতাকে, তবে নজর সরেনি কথা বলার সময়। পরদিন সকালে ইনশিতা ডিসিশন নেয় যে সে আজ থেকে কলেজে যাবে। বই খাতা বিয়ের সময়ই নিয়ে এসেছিল। জেহের তখন ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। ইনশিতা জেহেরের সামনে গিয়ে বলল, একটা জরুরি কথা ছিল। জেহের গম্ভীর কণ্ঠে বলে, বলো। আজ থেকে আমি কলেজে যাব ভাবছি। তা শুনে জেহের শুধু ফিচেল হাসল। তোয়ালা দিয়ে মুখ মুছতে মুছতে ইনশিতাকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। ইনশিতা জেহেরের কাছে এসে ফের বলল, কি হলো? আপনি কি শুনেছেন আমার কথা? জেহের উত্তর দিল না। ইনশিতা জেহেরের মৌনতাকে সম্মতি ভেবে নিল। ব্যাগ গুছাতে লাগলো। তারপর জামা কাপড় নিয়ে গোসলে ঢুকে গেল। গোসল সেরে বের হতেই ইনশিতা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। ব্যাগের সব বই বের করে ছড়িয়ে ছিটিয়ে রাখা, কয়েকটা পাতা ছিঁড়েও গিয়েছে। আর ড্রেসিং টেবিলের সামনে অফিসের ড্রেস পরিত জেহের আঙুল দিয়ে চুল ঠিক করছে। ইনশিতা অবাক হয়ে বলে, বইগুলোর এমন অবস্থা কেন? এই ব্যাগ থেকে বের করেছে কে? বলে ইনশিতা নিজে তাড়াতাড়ি বই গুছিয়ে ব্যাগে ঢুকাতে লাগলো। ব্যাগে বই ঢুকাতে নিলে জেহের এসে ইনশিতার হাত ধরে ফেলে। ইনশিতা হতবাক হয়ে তাকায় জেহেরের দিকে। যে ইনশিতার হাত থেকে ব্যাগ নিয়ে ছুঁড়ে ফেলে দিল। ইনশিতা রাগী গলায় বলে, কি করছেনটা কি আপনি? ব্যাগ ফেললেন কেন? বুঝতে পারোনি? ইনশিতা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, যার মানে সে বুঝতে পারেনি। জেহের ড্রেসিং টেবিলের সামনে যেতে যেতে নির্বিকার ভঙ্গিতে বলে, তোমার পড়াশোনা করতে হবে না, তাই এসব বই খাতারও প্রয়োজন নেই। ইনশিতা যেন আকাশ থেকে মাটিতে মুখ থুবড়ে পড়ে। কানে জেহেরের কথাটা ঝাঁঝা করে বাজতে থাকে। বিস্ফোরিত কণ্ঠে বলে, মানে আপনি পাগল হয়ে গেলেন নাকি? আপনি তো বলেছিলেন বিয়ের পর যত ইচ্ছা পড়াশোনা করা যাবে, আর আমাকে কথাও দিয়েছিলেন। তাহলে এখন উল্টো পথে হাঁটছেন কেন? ইনশিতার কথা শুনে জেহের এক পলক তাকালো। শান্ত দৃষ্টি যেন ঝড়ের পূর্বাভাস। তবে ইনশিতা থামল না। রাগে শরীর কাঁপছে তার। পড়াশোনায় সে মোটামুটি ধরনের ছাত্রী হলেও পড়াশোনা ছাড়তে নারাজ। একমাত্র পড়াশোনা করার মাধ্যমে সে নিজের একটা পরিচয় বানাতে পারবে, যাতে সবাই জেহেরের স্ত্রী হিসেবে না চেনে, নিজ পরিচয়ে তাকে চেনে। ইনশিতার চোখ দিয়ে যেন আগুন ঝরছে, তবে তা জেহেরের রাগের কাছে নস্যি। জেহের ডিভানে গিয়ে আরাম করে শুয়ে মোবাইল দেখতে লাগলো। তাতে ইনশিতার রাগ যেন আরও মাথাচাড়া দিয়ে উঠল।
আকস্মাৎ সে জেহেরের মোবাইলটা খুব জোরে বিছানায় ছুঁড়ে ফেলে জেহেরের কলার ধরল। তবে ডিভান থেকে জেহেরের কলার ধরে টেনে ওঠাতে পারল না। কি করেই বা পারবে? কখনো কি বিড়ালের শক্তি সিংহের শক্তির সাথে পেরে ওঠে? উল্টো ইনশিতা জেহেরকে ওঠাতে না পেরে জেহেরের বুকের ওপর উঠে বসে কলার চেপে ধরে। রাগে ক্ষোভে ফেটে পড়ে চিৎকার করে বলে, উত্তর দিচ্ছেন না কেন? আপনি তো নিজেই আমায় কথা দিয়েছিলেন, তাহলে সেই কথার এখন কি হলো? নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েও পড়াশুনো ছাড়ার কথা ভাবতে পারিনি, সেখানে এখন এত সুযোগ পেয়ে কি করে ছাড়বো আমি? জেহের শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রোজের দিকে। রাগলে রোজকে আরো বেশি কিউট দেখায়। চেহারাটা ফুলে উঠে আরো কিউট লাগে। চোখ দুটি বড় বড় করে তাকালে জেহেরের তখন ইচ্ছে করে বুকের বাঁ পাশে হাত রেখে চোখ বন্ধ করে আরেকবার ভালোবাসার সাগরে ডুব দিতে। আর ঠোঁট দুটো ইস এমনভাবে কাঁপে না যে জেহেরের ইচ্ছে করে আমের মতো খেয়ে ফেলতে। শান্ত কণ্ঠেই বলে, তখন টাকা পয়সার জন্যই তো পড়াশোনা করেছিলে, আর এখন যখন চারপাশে কোটি কোটি টাকা, তখন পড়াশোনা করে তোমার লাভ কি? যত ইচ্ছা খরচ করো, আছে তো অনেক, কোনো দরকার নেই এই পড়াশোনার। ইনশিতা বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় জেহেরের কলার ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। সে এতদিন টাকার জন্য পড়াশোনা করেছে, মানে জেহের তাকে ইনডাইরেক্টলি লোভী বলেছে। হ্যাঁ, মানছে সে বাবা মায়ের অবস্থা সচ্ছল করার জন্য একদিক দিয়ে পড়াশোনা চালাচ্ছে, কিন্তু তার আসল উদ্দেশ্য তো নিজের একটা পরিচয় বানানো। সেখানে জেহের তাকে টাকার পাহাড়ে এখন ডুবে থাকতে বলছে। ইনশিতা অস্পষ্ট স্বরে বলল, আমি নিজের আলাদা পরিচয় বানাতে চাই জেহের। শুধুমাত্র ভালো চাকরি করে টাকা পয়সার লোভেই কিন্তু আমি পড়াশুনো করিনি। জেহের উঠে বসলো। সে জানে যে রোজ টাকার লোভে পড়াশোনা করেনি, নিজের পরিচয়ের জন্যই করেছে। কিন্তু জেহের তা চায় না। রোজকে সকলে জানবে চিনবে, এটা সে কিছুতেই চায় না। আর রোজ চাকরি করলে সবসময় তাকে জেহেরের থেকে দূরে থাকতে হবে, সেটা তো আরও আগেই চায় না জেহের। আর সেই কারণে রোজকে পড়াশোনা করতে দেবে না সে। সকলের সাথে মিশবে, কথা বলবে, হাঁটবে, চলবে, এসব সহ্য করতে পারবে না জেহের। তখন রাগের মাথায় কি না কি করে বসে, ঠিক থাকবে না। জেহের ইনশিতাকে এক পাশ থেকে জড়িয়ে গাল ঠেকিয়ে নরম স্বরে বলে, আলাদা পরিচয় বানানোর কি দরকার রোজ? আমার পরিচয়ে তুমি পরিচিত হবে। তোমাকে আলাদা করে কেউ জানুক আমি তা চাই না। ইনশিতা এবার রণচণ্ডী হয়ে গেল। রাগে সে দিশেহারা হয়ে বলতে লাগলো, কেন রে? আমাকে পড়াশুনো করালে কি তোর জাত যাবে, নাকি তোর সম্পদের ক্ষতি হবে? আর এটাই বোধ হয় ইনশিতার কাল হয়ে দাঁড়ালো। জেহেরকে কেউ তুই সম্বোধন করে বলুক তা একদম পছন্দ না তার। হয় আপনি নয় তুমি করেই বলে সবাই, কিন্তু নিজের ভালোবাসার মানুষের মুখে তাকে ছোট করে কথা বলাটা সে মেনে নিতে পারল না। ইনশিতাকে হ্যাসকাটানে ডিভানে ফেলে দিল। ক্রুদ্ধ হয়ে ইনশিতার গলা চেপে বলতে লাগলো, বেশি বার বেড়ে গেছো না? আমাকে তুই বলার সাহস কোথায় পেলে তুমি? ছাড় দিয়েছি বলে কি নিজের অবস্থান ভুলে গেলে নাকি? আমাকে তুই করে বলা, তাই না? আজকে তোমায়। বলে জেহের আশেপাশে কিছু খুঁজতে লাগলো ইনশিতাকে শায়েস্তা করার। তার মেজাজ বিগড়ে গেছে। এদিকে ইনশিতা যেন জান যায় যায় অবস্থা। জিভ বেরিয়ে গেছে, চোখ উল্টে গেছে। জেহেরের দুই হাতে লোহার শক্তিতে ইনশিতার দুনিয়া ভুলতে শুরু করেছে। তখনই জেহের ইনশিতাকে ছেড়ে ওয়ার্ড্রবের সামনে চলে গেল। ইনশিতা এই যাত্রায় প্রাণে বাঁচল। যে জোরে জোরে শ্বাস নিয়ে নিজের শক্তি ফিরিয়ে আনতে চাইল। তার আগে জেহের আবার তাকে টান মেরে উঠিয়ে খাটে ফেলে দিল। ইনশিতা উল্টে পড়ল খাটে। কিছু বুঝে ওঠার আগে জেহের ইনশিতার এক হাত বেঁধে দিল খাটের কর্নারের সাথে দড়ি দিয়ে। ইনশিতা কিছুই করতে কিংবা বলতে পারল না। আগে সে নিজের জান তো ফিরে পাক। গলায় এখনও অসহ্য যন্ত্রণা করছে। মনে হয় জেহিরের আঙুলের চাপ বসে গেছে। জেহের আবার কিছু একটা ভেবে ইনশিতার হাতের বাঁধন খুলে দিল। তারপর আলমারির সবচেয়ে নিচে কিছু খুঁজে ইনশিতার কাছে আসলো। খাটের সাথে এক হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। তারপর নিজে নিজেই স্বগোক্তি করলো, তোমার জন্য হ্যান্ডকাফ আনাটা শেষ পর্যন্ত সার্থক হলো। ভেবেছিলাম লাগবে না, কিন্তু তুমি যেই লেভেলের বদমাস, তোমাকে তো বেঁধে রাখতেই হয়। আমার সাথে জোর গলায় কথা বলার শাস্তি এটা। আজ পুরো দিন তুমি এভাবেই থাকবে। জেহের বাইরে থেকে আটকে চলে গেল অফিসে। ইনশিতা উঠে বসতে পারল না। সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে রইল। না চাইতেও চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে লেখাপড়া করতে চায়, জেহেরের পরিচয় না, নিজ পরিচয় বানাতে চায়। আসন্ন বিপদের আশঙ্কায় তার মনটা কুডেকে উঠল। দুপুরে বেশ তাড়াতাড়ি করে জেহের বাড়ি ফিরল। রুমে ঢুকে ইনশিতাকে সে আগের মতোই পেল।
তবে ঘুমন্ত অবস্থায়। সকাল থেকে দুপুর অবধি কিছুই খাওয়া হয়নি ইনশিতার। আর সেটা এতক্ষণে মনে পড়েছে জেহেরের। তাই তো তড়িঘড়ি করে ছুটে এলো। ফ্রেশ না হয়েই খাবার হাতে রুমে এসে হ্যান্ডকাপ খুলে দিল। ইনশিতার গালে হাত দিয়ে আলতো স্বরে ডাকতে লাগলো, রোজ, উঠে পড়ো। রোজ। ইনশিতা পিটপিট করে চোখ মেলে। তাকে দেখেই বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে সে। জেহের ইনশিতাকে ফ্রেশ হতে বলে। ফ্রেশ হলে ইনশিতাকে নিয়ে খেতে বসে। তবে আশ্চর্যজনকভাবে খাওয়ার সময় ইনশিতা টু শব্দও করেনি। খাওয়া শেষ হলেও ইনশিতা সোফায় বসে থাকে। এছাড়া যে আর কিছুই করার নেই। বারান্দার দরজা লক, বাইরে যেতে দেয় না। তাহলে সে কি করবে? বসে থাকা ছাড়া তো আর উপায় নেই। আর এটাই চাই জেহের, সবসময় তার চোখের সামনে বসে থাক। প্রায় 1 ঘন্টা ইনশিতা বসেছিল সোফায়। জেহার খেয়াল করছিল রোজকে। অনেকটাই মনমরা হয়ে আছে রোজ। নিজের কাজ ফেলে ইনশিতাকে নিয়ে বের হয়। প্রায় 3 দিন পর ইনশিতার রুমের বাইরে পা ফেলে। অচেনা অচেনা অনুভূতি হচ্ছে তার। যে ইনশিতার হাত শক্ত করে চেপে হাঁটতে লাগলো। ড্রয়িং রুমে বসেছিল জিহাদ আর জেবা। ইনশিতাকে হঠাৎ দেখে জিহাদের মনটা হু হু করে কেঁদে উঠল। দুদিনে কেমন শুকিয়ে গেছে মেয়েটা। চোখের নিচে ডার্ক সার্কেল পড়তে শুরু করেছে। যে কেউ দেখলে বলবে মেয়েটার মন ভালো নেই। জিহাদকে একধানে রোজের দিকে তাকিয়ে থাকতে দেখে জেহের রেগে গিয়ে টেবিলের উপর রাখা পানি ছুঁড়ে দেয় জিহাদের মুখে। আচমকা মুখে ঠান্ডা পানি লাগায় হকচকিয়ে যায় জিহাদ। মুখের পানিটুকু হাত দিয়ে মুছে থাকে। জেহের অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। জেহেরের রাগে চোখের ভাষা বুঝতে সময় লাগেনি জিহাদের। মাথা নিচু করে ফেলে সে। জেহের বাঁকা হেসে ইনশিতাকে নিয়ে বের হয়ে যায়। ইনশিতাকে নিয়ে আজ একটা নির্জন নদীর পাড়ে যায় জেহের। এটা সেটা বলে ইনশিতার সাথে কথা জমানোর চেষ্টা করে চলেছে। তবে ইনশিতা আগের মতোই চুপচাপ আছে। কোনো কথাই বলছে না। এমনকি জেহেরের দিকে একবার চোখ তুলেও তাকায়নি সে। রুমে জিনিসপত্র ভেঙে চুরমার। ইনশিতা খাটের এক কোনায় কান চেপে ধরে বসে আছে। জেহেরের শার্টের বোতাম এলোমেলো করে খোলা, চুল অগোছালো। রেগে গিয়ে আরও জিনিসপত্র ভাঙতে শুরু করে জেহের। ইনশিতাকে বিছানা থেকে উঠিয়ে শক্ত করে হাতে চেপে ধরে জেহের। তর্জনী দিয়ে চিবুক তুলে ফোঁসফোঁস করতে করতে বলে, কথা বলো আমার সাথে। ইনশিতা জেহেরের হাত ঝটকা মেরে সরিয়ে মুখ ফিরিয়ে নিল। আজ পুরোটা দিন সে জেহেরের সাথে কথা বলেনি। নদীর পাড়ে গিয়েও জেহের কথা বলার চেষ্টা করেছিল। ইনশিতা মুখে কুলু পেটেছিল ততক্ষণ। আজ যেন সে পণ করে নিয়েছে জেহেরের সাথে কথা বলবে না। আর জেহের ইনশিতার সাথে কথা না বলতে পেরে পাগল হয়ে যাচ্ছে। কত রকমভাবে কথা বলতে চেয়েছিল সে, কিন্তু ইনশিতা পাত্তাই দিচ্ছিল না। ঘরে ফিরেও হাজারো কথা বলেছিল জেহের। ইনশিতা নিজের মতোই চুপ করেছিল। জেহেরের দিকে ফিরেও তাকাচ্ছিল না। রোজের এই ইগনোরেন্স সহ্য করতে পারছিল না জেহের। রোজ ইচ্ছে করে তাকে কোনোভাবে অবহেলা করুক এটা সে একদমই চায় না। তার দম আটকে যায় এতে। তাই পুরো রুম চুরমার করেছিল। ভেবেছিল হয়তো রোজ তাকে থামাবে আর সেই সুযোগে কথা বলতে পারবে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। উল্টো ইনশিতা খাটে কান চেপে বসেছিল। রুমে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকায় ইনশিতা খাট থেকে নামতে পারছিল না। ঘরে পরার জুতাও এখন পায়ে নেই। তাই উপায় না পেয়ে খাটের মধ্যেখানে উঠে বসে থাকে। জেহের রাগে মাথার চুল টেনে ধরে এপাশ ওপাশ হাঁটতে থাকে। জুতো থাকায় কোনো সমস্যাও হয় না। নিজে নিজে একা কতক্ষণ বিড়বিড় করে হঠাৎ করে জুতো পায়ে খাটে উঠে বসে। ইনশিতার কোলে থাকা হাত জোড়া নিজের গালে চেপে ধরে জেহের কাতর স্বরে বলে, এই রোজ, প্লিজ একটু কথা বলো না আমার সাথে। একটু এভাবে ইগনোর করো না প্লিজ। আমার আমার খুব কষ্ট হচ্ছে রোজ। এই যে এইখানটায় খুব খুব কষ্ট হয়। জেহের ইনশিতার এক হাত নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে। ইনশিতা এক পলক একটু দেখে জেহেরকে। তবে জেহেরের চোখে কাতরতা দেখতে পাচ্ছে না একদমই। যা দেখছে সব হিংস্রতা। ধীরে ধীরে জেহের আর আগের মতো কাতর হয় না, শুধু গম্ভীর আর হিংস্র হয়ে উঠছে। আর এখন কাতরতার ছাপ মিছিমিছি লেগে আছে মুখে। রাগ চেপে কাতর হবার ভনিতা করছে। আর এই রাগ নিয়ে যেন এখন ইনশিতার সাথে কথা বলাই তার একমাত্র উদ্দেশ্য। ইনশিতার দয়া হলো না। আজ তারও তো খুব কষ্ট হয়েছে যখন জেহের ওকে কলেজ যেতে দিচ্ছিল না। আর সেই কষ্টটাই এখন বুকে পাথরের মতো চেপে বসেছে। ইনশিতা হাত ছাড়িয়ে নিল জেহেরের হাত থেকে। চোখ মুখ কুঁচকে বিরক্তিকর আওয়াজ তুলল সে, যেন জেহেরকে একদম দেখতেই পারে না। বেড সাইড টেবিল থেকে একটা গল্পের বই বের করে তাতে দৃষ্টি স্থির করলো। বইকে প্রাধান্য দেওয়াতে জেহের রেগে মেগে বইটা টান মেরে নিয়ে ছিঁড়ে ফেলল। ছিঁড়েও ক্লান্ত হলো না। প্রতিটা পেজ টুকরো টুকরো করে কেটে ছুঁড়ে ফেলল নিচে। ইনশিতার বাহু টেনে নিজের কাছে এনে কটমট করে বলল,
কোনো কিছুকে আমার থেকে বেশি প্রায়োরিটি দিলে এভাবেই শেষ করে দেবো আমি। তোমার ধ্যান জ্ঞান আমাতেই আবদ্ধ থাকবে, আদারওয়াইজ তছনছ করে ফেলবো সব। ইনশিতা কথা না বলে মুখ ফিরিয়ে নেয়। ইনশিতার মুখ ফিরিয়ে নেওয়াতে জেহেরের চোখ দপ করে জ্বলে উঠল। খাটের মধ্যেই হাত দিয়ে ঘুষি মারল কয়েকটা। চোখ বন্ধ করে কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিয়ে ইনশিতার দু গাল দু হাতে চেপে ধরে নিজের দিকে ফেরালো। দাঁত কিরমির করে বলল, আমার রাগের পরীক্ষা করবে না, কখন কি করে ফেলতে পারি ঠিক নেই। এখন যদি কথা না বলো তাহলে আমি। আর কিছু বলল না জেহের। দু গালে চাপ দেওয়ার কারণে ইনশিতার ঠোঁট বেরিয়েছিল, সেই ঠোঁটেই ডুবে জেহের। তবুও ইনশিতার সাড়া পেল না। কামড়ে দিতেই ইনশিতা ব্যথাতুর আওয়াজ তুলে জেহেরকে ধাক্কা মারল। জেহের না সরে আরো শক্ত করে চেপে ধরল ইনশিতাকে। ইনশিতা জুকরে কেঁদে উঠলে জেহের ছেড়ে দেয়। গাড় কাত করে বাঁকা হাসে। যেখানে হিংস্রতা স্পষ্টভাবে ফুটে উঠেছে, ইনশিতাকে কর্মের শাস্তি দিতে পেরে যেন সে মহা আনন্দ পেয়েছে। ইনশিতার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে, সব সময় যে ভালোবাসা দেখিয়ে রাগ ভাঙাবো এটা ভেবো না রোজ। মাঝে মাঝে রাগের পরিবর্তে রাগ দেখিয়েও রাগ ভাঙানো যায়, আর সেটাই আমি করব। বলে ইনশিতাকে খাটে দু হাতে ধাক্কা দিয়ে উঠে পড়ে। বুড়ো আঙুল দিয়ে ঠোঁট মুছে বাঁকা হেসে নিচে চলে যায়। ইনশিতার ঠোঁটে হাত দিয়ে কাঁদতে বসে। জেহেরের হঠাৎ হঠাৎ হিংস্রতায় প্রচুর কষ্ট পায় ইনশিতা। আজকের এই ব্যবহারের পর অভিমানের পাল্লা আরো ভারী হয়ে গেল তার। জিহাদকে জেহেরের রুমের দরজার কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে জেবা। জিহাদের মনের অবস্থা যেমন ভালো নেই তেমন জেবারও। জিহাদ তার ভালোবাসাকে পায়নি, আর জেবা চাইলেও তার ভালোবাসাকে পেতে পারে। কিছুটা হলেও চান্স আছে জেবার, আর জিহাদ 0% চান্স নিয়েই থাকতে হবে তাকে। তাই তার ভাই কি এভাবেই নিজের ভালোবাসাকে অন্যের সাথে দেখে থাকতে পারবে, তাও আবার একই ঘরে? জেহেরকে রুম থেকে বের হতে দেখে জিহাদ সরে যায়। জেহেরকে দেখে জেবার মনে রাগের আগুন দাও দাও করে জ্বলতে থাকে। এই একটা মানুষের কারণে তার জিহাদ ভাই আর তার ভালোবাসা কষ্ট পাচ্ছে, তবুও কিছুই করতে পারছে না সে। কিছু করতে গেলেই জেসমিন চৌধুরী এসে বাধা দেয়, কান্নাকাটি করে মিনতি করে জেহেরের যাতে কোনো ক্ষতি না হয়। জেবা ভেবে পায় না, যেই ভাই তার মাকে এতটা অবহেলা করে সেই ভাইয়ের জন্য মায়ের এত দরদ কেন? আশ্চর্য। রাত 8টা। রুমের দরজা অজান্তেই খুলে গিয়েছিল জেহের। ইনশিতা নিজেই তখন রুমের সব সাফ করেছিল। জের এতক্ষণও একবারের জন্য ঘরে আসেনি, কোথায় গেছে কে জানে। তবে ইনশিতা মনে মনে প্রার্থনা করে জেহের যাতে আজ ঘরে না আসে। জের কাছে না থাকলে তার শান্তি লাগে। আবার এই ভেবেও মন খারাপ লাগে যে তো তার স্বামী, আর একে নিয়েই তার পুরোটা জীবন কাটবে। তাহলে সে কেন মানিয়ে নিতে পারছে না? মানিয়ে নেওয়ার চেষ্টা করবে কি নাকি না, দোটানায় ভুগছে ইনশিতা। রুমের দরজা খোলা রাখায় ইনশিতা বের হয়ে নিচে যায়। দেখে জেবা সোফায় বসে মোবাইল দেখছে। আফজাল চৌধুরী চোখে চশমা লাগিয়ে মনোযোগ সহকারে টিভিতে খবর দেখছেন। আর একটু পর সকলে ডিনার করতে আসবে। ইনশিতার খুব ইচ্ছে হলো সকলের সাথে একসাথে বসে ডিনার করবে। বাড়িতেও তো তার বাবা মা সহ একসাথে ডিনার করতো, একা একা খেতে তার ভালো লাগে না। সোফার সামনে গিয়ে হালকা কাশি দিলে আফজাল আর জেবা চোখ তুলে তাকায়। আফজাল চৌধুরী হালকা এসে ইনশিতাকে পাশে বসতে বলে। জেবা তাকিয়ে আছে ইনশিতার মনমরা মুখের দিকে। তার কষ্ট হচ্ছে ইনশিতাকে এভাবে দেখতে। আফজাল চৌধুরী খবর থেকে চোখ সরিয়ে ইনশিতার দিকে মনোযোগ দেন। মেয়েটাকে নিজের মেয়ের মতো এখনো ভাবতে পারছে না, একমাত্র জেহেরের কারণে। জের এখানে ইনশিতাকে দেখলেই তো বিপদ। কারো সাথে মেয়েটাকে মিশতে দিচ্ছে না সে। ফুলের মতো মেয়েটা দিন দিন নেতিয়ে যাচ্ছে। ইনশিতার মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলে, মারে তোমাকে এবারের বউ করে আনতে পেরেছি ঠিকই, কিন্তু মেয়ে এখনো বানাতে পারিনি রে মা। কারণটা তোমারও জানা, এই জন্য আমাদের ক্ষমা করো। ইনশিতা নিচু স্বরে বলে, এভাবে বলবেন না আঙ্কেল, এখানে তো আপনাদের কোনো দোষ নেই। আর আপনারা যদি মন থেকে আমাকে মেয়ে হিসেবে মানেন তাহলেই হলো, এর চেয়ে বেশি আর কি চাই। আফজাল চৌধুরী মুখ গোমরা করে বলেন, মেয়ে তো ভাবি সব সময়, তবে মেয়ে যে তার বাবাকে আঙ্কেল বলে ডাকবে এটা ভাবতে পারিনি কখনো। ইনশিতা জিভ কেটে বলে, সরি বাবা, তবে বাবা আপনি আমাকে তুমি তুমি করে বলবেন না, পর পর লাগে, তুই করে বলিয়েন। আফজাল চৌধুরী ঠোঁট প্রশস্ত করে হেসে বলেন, ঠিক আছে মা, তোর কথাই রাখলাম। জেবা এবার যোগ দিল আড্ডায়। কিছুক্ষণ পর জেসমিন চৌধুরীও আসলো। ইনশিতাকে হাসি খুশি দেখে তার মনটা খুশিতে ভরে গেল। কিছুটা হলেও তো মন খারাপ দূর হয়েছে মেয়েটার। একটু পর
হইচই শুনে চলে আসলো জিহাদ। ঈশিতাকে দেখে তার মনটা ধুকপুক করতে লাগলো। মনটা নেচে উঠলো আনন্দে। সে ইচ্ছে করে এবার কাছে গিয়ে ঈশিতার সাথে কথা বলার চেষ্টা চালালো। ঈশিতার অস্বস্তি লাগছিল জিহাদের সাথে কথা বলতে, তবুও কাউকে বুঝতে দিল না। জেবা দেখলো জিহাদের শুকনো মুখে খুশি ঝিলিক দিচ্ছে। মনে মনে শান্তি পেল জেবা। সকলে এবার আড্ডা দিল, লুডো খেললো। ঈশিতার মনে দুঃখ যেন এক নিমেষে হারিয়ে গেল। হাসি ঠাট্টায় পার হলো 1 ঘন্টা। এত সুন্দর একটা পরিবার থাকতে জেহের যে কেন একা থাকে। জেসমিন চৌধুরী টেবিল সাজাচ্ছে। ঈশিতা হেল্প করতে চাইলে তিনি বাধা দেন। বাপ বেটিরা মিলে আড্ডা দিক এখন। খাবার টেবিল সাজানো হলে সবাই এসে বসে। জেহেরের কথা মাথা থেকে পুরোই বেরিয়ে গিয়েছিল ঈশিতার। তবে জেসমিন চৌধুরী বারবার দরজায় ছেলের অপেক্ষা করছিলেন। এখনো আসছে না কেন ছেলেটা? সবার সাথে একসাথে খেলেও তো মনটা শান্তি লাগতো তার। ঈশিতা খেয়াল না করলেও আফজাল আর জেবা ঠিকই খেয়াল করলো ছেলের জন্য অস্থির থাকা মাকে। খাওয়া প্রায় মধ্যপথে। খাওয়ার টেবিলে পরিবার মিলে একসাথে না খেলে খাওয়ার মজা কেউই বুঝবে না। আফজাল চৌধুরী খাওয়ার মাঝে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে আর সকলে হেসে উঠছে। এতক্ষণে জিহাদের সাথে ঈশিতাও কিছুটা স্বাভাবিক হয়েছে। হাসি ঠাট্টা ছাড়া জিহাদ একটাও বাড়তি কথা বলেনি যাতে ঈশিতার অস্বস্তি হবে। ঠিক সেই মুহূর্তে কলিং বেল বেজে ওঠে। মেড গিয়ে দরজা খুলে দিলে জেহের ভেতরে ঢোকে। ঈশিতাকে হঠাৎ খাওয়ার টেবিলে পেয়ে রাগে চল শক্ত হয়ে যায় তার। তাও বা তাদের সাথে হাসি ঠাট্টায় মেতে উঠেছে, যাদের সে দুচোখেও সহ্য করতে পারে না। বড় বড় পা ফেলে সাপের মতো ফনা তুলে হেঁটে যায় জেহের খাওয়ার টেবিলের দিকে। মৃদুমন্ড বাতাস বইছে চারিদিকটায়। চাঁদের সাথে মেঘেরা লুকোচুরি খেলছে আকাশে। হাইওয়েতে শাঁসা করে অবিরাম ছুটে চলেছে গাড়ি। হালকা আলো গাড়ির ভেতরটায় ঝিলিক দিচ্ছে। সেই আলোর ঝলকানিতে জেহেরের রাগের চেহারাটা স্পষ্ট ফুটে উঠেছে, যা আর চোখে দেখছে ঈশিতা। হাত আঠালো হয়ে আছে তার। পরনের জামাতেও তরকারির ঝোল লেগে আছে। অস্বস্তি ঘিরে ধরেছে ঈশিতাকে। পেছনের সিটে কালো গোলাপের বড় একটা বুকে অবহেলায় পড়ে আছে। গাড়ির লাইট অফ। গাড়ির মধ্যকার নিস্তব্ধতা ভালো লাগছে না ঈশিতার। প্রায় 1 ঘন্টা ধরে এমন নিস্তব্ধতার সাথে থাকতে হয়েছে তাকে। আর কতক্ষণ কে জানে। ঈশিতা বার কয়েক ঢোক গিল। তখন জেহের ঈশিতাকে সবার সাথে খাবার টেবিলে দেখে কোনো কথা না বলে ঈশিতাকে এঁটো হাতেই টেনে উঠিয়ে নিয়ে বের হয়। ওঠার সময় অসাবধানতায় ঝোল পড়ে যায় ঈশিতার জামাই। জেরকে দেখে সকলে ভরকালেও কিচ্ছুটি বলার জন্য মুখ খুলতে পারেনি। ঈশিতা খেয়াল করেছিল জেহেরের হাতে কালো গোলাপের খুব সুন্দর একটা বড় বুকে। গাড়িতে উঠিয়ে প্রচণ্ড রাগ সহকারে বুকেটা পেছনে ফেলে রাখে জেহের। সে তখন বের হয়েছিল। এখন পর্যন্ত রাস্তাতেই তারা। কোথায় যাচ্ছে ঈশিতা নিজেই জানে না। কথা বলার চেষ্টা করেছিল কয়েকবার, তবে অজানা কোনো কারণবশত কথাগুলো গলা অব্দি এসেই জ্যাম ধরে আটকে গেছে। প্রায় 20-25 মিনিট বাদে ঈশিতা খেয়াল করলো গাড়িটা হাইওয়েতে নেই। একটা শুনশান জঙ্গলের মধ্যকার সরু রাস্তা দিয়ে গাড়ি চলছে। ভ্রু কুচকে কৌতূহল নিয়ে জানালার বাইরে মাথা বের করলো ঈশিতা। রাস্তার দুপাশে ঘন জঙ্গল। সোডিয়ামের আলোটুকুও নেই, তবে গাড়ির হেডলাইটের আলোয় বুঝতে পারছিল ঈশিতা জঙ্গল থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছে কানে, যা ঈশিতার শরীরে ভয়ের উদ্রেক বাড়াতে সক্ষম। আচমকা ঈশিতার মাথায় হাত দিয়ে চেপে ভেতরে ঢুকালো জেহের। হতচকিত হয়ে ঈশিতা তাকালো জেহেরের দিকে। জেহের রাগী চোখে দেখছে তাকে। বেশ ধমকের স্বরে বলল, এইভাবে গাড়ি থেকে মাথা বের করা কতটা রিস্কি জানো তুমি? বলে জেহের সামনে তাকিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল। ঈশিতার বিরক্তি লাগলো। এইখানে তো আর কোনো গাড়ি চলছে না যে অ্যাক্সিডেন্ট হবার আশঙ্কা আছে। সে নিজেও ঠোঁট বেঁকিয়ে জেহেরের কথাটা নকল করে ব্যঙ্গোক্তি সুরে বলল, এভাবে গাড়ি থেকে মাথা বের করা কতটা রিস্কি জানো তুমি? ঈশিতার এমন ব্যঙ্গার্থে জেহের চোখ পাকিয়ে তাকালে চুপসে যায় ঈশিতা। ঠোঁটে তর্জনী ঠেকিয়ে চুপ করে থাকে। জিয়াদ অস্থির হয়ে পায়চারি করছে নিজের রুমে। একটু আগে লোকদের দিয়ে খবর দিতে চেয়েছিল জেহের কোথায় আছে, তবে জানা যায় তারা জেহেরের গাড়িকে হাইওয়েতে দেখার পর আর খুঁজে পায়নি। সেই চিন্তায় জিয়াদ অস্থির হয়ে গিয়েছে। কোথায় গেল ঈশিতাকে নিয়ে জেহের, তারপর এত রাতে? চিন্তারা কুড়ে কুড়ে খাচ্ছে মস্তিষ্ককে। দ্রুত পা চালিয়ে জেবার রুমের দরজায় নক করলো। রাফিদের হাসি মুখের ছবি দেখে অশ্রু বিসর্জন দিচ্ছিল জেবা, আর হারিয়ে যাচ্ছিল অনাগত ভবিষ্যতের সুখে, যেখানে রাফিদের সাথে সংসার করার স্বপ্নে বিভোর সে। করাঘাতের স্বপ্নে ব্যাঘাত ঘটে। দরজা খুলে দেখে চোখে মুখে অস্থিরতা জড়ানো জিহাদ দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকে জিহাদ প্রথমেই জেবাকে প্রশ্ন ছুড়ে দেয়, ঈশিতার ভাই কোথায় গিয়েছে কে জানিস? খোঁজ পেয়েছিস?
জেবা কপাল কুঁচকে বলে, আজব, আমি কি খোঁজ নিয়েছি নাকি যে জানবো? আর এমনিতেও জেহের ভাইয়ের খোঁজ পাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। শেষের কথাটায় সমস্ত রাগ ঢেলে বলল জেবা। জিহাদ বিরক্তিকর আওয়াজ করে চলে যেতে চাইলেই জেবা বাধা দেয়। তুই তো অস্থির হচ্ছিস কেন? গেছে হয়তো কোথাও, বউ নিয়ে ঘুরতে গেছে বোধহয়। জেবার মুখে ইনশিতাকে জেহেরের বউ সম্বোধন করাটা বুকে আঘাত হানল জিহাদের। আর যদি জেহের না থাকতো তাহলে হয়তো ইনশিতা আর জিহাদের বউ হতো। কষ্টটা নিজের মনে সুপ্তাবস্থায় রেখে দ্রুত পদে বেরিয়ে গেল জেবার রুম থেকে। জেদ, রাগ আর কষ্টের মিশ্র অনুভূতিতে মনটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। গাড়ি এসে থামে অন্ধকার এক উঠানে। হেডলাইটের আলোয় সামনে একটা ঘর দেখা যাচ্ছে। জের গাড়ি থেকে নেমে কোথায় যেন চলে যায়। হঠাৎ ভয়টা জেগে বসে ইনশিতাকে। একা গাড়িতে তার মনে হয় এই বুঝি পেছন থেকে কেউ এসে কয়লা কেটে নিয়ে যাবে, কিংবা জানলার কাছে বড় বড় লাল চোখে রক্ত মাখানো ভূত কামড়ে দেবে তাকে। ইনশিতা ভয় পেয়ে জোরে জোরে জেহেরকে ডাকতে চাইল, তবে ভয়ে কথাগুলো দলা পাকিয়ে মিনমিনে আওয়াজে বের হলো। ইনশিতা একটু শক্তি জোগাড় করে ডাকলো জেহেরকে। সেই মুহূর্তেই ইনশিতার পাশের দরজা খট করে খুলে একটা হাত তাকে ধরে। চোখ বন্ধ করে গলা পাকিয়ে চিৎকার করে উঠল সে। তবে অবাক হলো এই ভেবে যে আওয়াজ শোনা গেল না কেন। ভয়ে ভয়ে এক চোখ টিপে খুলে দেখল তার মুখ বন্ধ কারো হাত দ্বারা, আর মুখের সামনে আবছা আলোয় কারো হৃদয় কাঁপানো দৃষ্টির চেহারা দেখতে পাচ্ছে সে। চেঁচাচ্ছ কেন? ভয় পাচ্ছ বুঝি? ইনশিতা কিছু বলতে পারল না। জেরের হাত মুখ থেকে সরিয়ে দিল। আর তার শরীর প্রচণ্ড কাঁপছে। জেরের হঠাৎ এমন সামনে আসাতে নিজেকে খাপছাড়া লাগছে। কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছে। জের ইনশিতার ভয়াত চেহারা দেখে অন্য এক ঘোরে পড়ে গেল যেন। নিজের মুখটা আরেকটু বাড়িয়ে ঠোঁট ছোঁয়ালো ইনশিতার গালে। কেঁপে ওঠে ইনশিতা। পরনের জামা মুট করে ধরল। বুকটা ধকধক করছে। ধুকপুকানি আরও বাড়িয়ে দিতেই বোধহয় জেহের ইনশিতাকে করে তুলে নিল। নিজেকে সামলাতে জেহেরের শার্ট খামচে ধরল। জেহেরের শরীর থেকে মন মাতানো ঘ্রাণ ভেসে আসছে। ইনশিতাকে কোলে নিয়েই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো জেহের। ইনশিতা ঘরের বাইরেটা ঠিকমতো খেয়াল করতে পারল না, এমনকি ভেতরটাও কিছু আন্দাজ করতে পারল না, কারণ ঘরে একটা টিমটিমে আলোর হলুদ বাতি জ্বলছে। তবে বোঝা যাচ্ছে ঘরটা হয়তো বেশ বড়সড়ই হবে। একটা রুমে এনে ইনশিতাকে খাটে শুইয়ে দিল জেহের। চোখে এখনও ঘোর লেগে আছে। ইনশিতা তা ভালো করেই বুঝতে পারছে। জেহেরের কালচে নীল চোখের মায়াজালে বোধহয় সে নিজেও বেঁধে যাচ্ছে। জেহেরের অপলক দৃষ্টিতে নিজ অজান্তে ডান হাতটা জেহেরের গালে ছোঁয় ইনশিতা। সেই মুহূর্তে জেহের কিছু একটার গন্ধে ঘোর থেকে বেরিয়ে উঠে গালে হাত দেয়। জেহের আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো ঝোলে মাখামাখি হয়ে আছে তার পুরো গাল। বিরক্তি নিয়ে বলল, শিট। ততক্ষণে ইনশিতা নিজেরও ঘোর ভেঙে গেল। ইনশিতাও এবার খেয়াল করলো নিজের এঁটো হাতে। মনে মনে নিজেকে ধমকে শোনালো, ভাগ্যিস ঝোল মাখা হাত জেহেরের গালে ভাগ্যিস ঝোল মাখা ভাত জেহেরের গালে লেগেছে, নয়তো আজ একটা কাণ্ড ঘটেই যেত। ইস, কি যে করতে যাচ্ছিলাম। জেহেরের ইচ্ছে করছে দুনিয়ার সমস্ত তরকারি ঝোলকে এক্ষুনি কিছু একটা করে ফেলতে। আজ এই কারণে তার রোমান্টিক মুডটার 12টা বেজে গেল। এই ঝোলে যদি আজ না থাকতো তাহলে হয়তো রোজকে সে নিজের করে ফেলতো। রাত 11টা বেজে 45। ইনশিতা নিজের জামা খুলে জেহেরের একটা সাদা শার্ট আর 3/4 পরে চাদর জড়িয়ে বসে আছে বিছানায়। নিজের সাথে যুদ্ধ করে জেহেরকে তখন বলেছিল এটা কোথায় আর এখানে কেন নিয়ে এসেছে। জেহেরের উত্তর ছিল এটা তার নিজস্ব বাগান বাড়ি, যেটা একমাত্র সবার অজান্তে কিনে নিয়েছিল। আর মাঝে মাঝে এখানে এসে থাকতো সে, আর এখানে এখন থেকে রোজ থাকবে। ইনশিতা এমন কথা শুনে মাথা ঘুরে যাওয়া থেকে নিজেকে থামালো। কাউকে কিছু না বলে হুট করে এখানে এসে থাকাটা একদমই মেনে নিতে পারছে না সে। তা আবার বাড়িটা লোকালয়ের বাইরে, তার উপর তার প্রয়োজনীয় জিনিস কিছুই নেই। আবার তার উপর এখানে একা একা থাকতে পারবে না। জেহের তখন ধমকে বলেছিল, আমি নিজেই নির্জন জায়গা দেখে বাড়িটা নিয়েছি। তোমার প্রয়োজনীয় জিনিস আমি এনে দেব। আর আমি সবসময় চাইতাম তুমি আমার সাথে একা থাকো, কেউ যাতে ধারের কাছেও না আসে। তার জন্য পারফেক্ট প্লেস এটা। তোমাকে আমি বলেছিলাম নিচে গিয়ে কারোর সাথে না মিশতে, বাট তুমি কি করলে? সবার সাথে হো হো করে হেসে খাওয়া দাওয়া শুরু করে দিলে। আমার সাথে কথা বলার সময় তো কখনো এত হাসুনি। হাসি কেন, ঠিক মতো কথাও বলনি, অথচ ঠিকই তখন সবার সাথে হেসেছিলে।
তোমার সাথে কথা বলার জন্য তোমার ফেভারিট কালো গোলাপ নিয়ে গিয়ে দেখি তুমি অলরেডি আমাকে রেখে সবার সাথে মজা মাস্তি করছো। সেখানে জিহাদ তোমার দিকে কিভাবে তাকিয়েছিল, আর তুমি আমি ছাড়া অন্য কারোর সাথে হাসবে, কথা বলবে, খাবে, কি করে মেনে নেই? আমার রাগ হয় না। সো তখনই ডিসাইড করেছি তোমাকে নিয়ে এখানে চলে আসবো, এবং এসেও গিয়েছি। ঈশিতা মুখ অন্ধকার করে কিছু বলতে চেয়েছিল, জেহের আবারও ধম খাটিয়ে বলেছিল। নো মোর ওয়ার্ডস। ঈশিতাও কিছু বলতে পারেনি। পরে ঈশিতাকে জেহের নিজের একটা শার্ট আর 3/4 দিয়েছিল। ঈশিতা পরতে চাইছিল না, তবে ঝোল মাখানো জামা পরে থাকতে অসুবিধা হচ্ছিল, তাই পরে নিয়ে বিছানার চাদর জড়িয়ে বসে আছে। ঘরটা ঘুরে দেখতেও পারল না সে। বন্যপ্রাণীর অদ্ভুত আওয়াজে ঈশিতার ঘুম ভেঙে গেল। পাশে জেহের ঘুমিয়ে আছে, হাত পা ঈশিতার ওপর দিয়ে একদম দড়ির মতো করে পেঁচিয়ে ধরেছে তাকে। আর জেহেরের মাথা ঈশিতার গলার মধ্যে দেওয়া। দীর্ঘ গরম নিঃশ্বাস ঈশিতার গলায় পড়ছে। কোনো রকম ছাড়িয়ে উঠে পড়ল ঈশিতা। ঘড়িতে 4টে বাজে। রুম থেকে বেরিয়ে এলো সে। একতলা ঘর, সে ঘর ঘুরে দেখলো এবার। এখানে বেডরুম দুটো আর একটি বড় ডাইনিং রুম। ডাইনিং রুমের সামনে ছাদ থেকে নিচ পর্যন্ত কাঁচ দিয়ে বাঁধানো। ওপাশে লম্বা বারান্দা দেখা যাচ্ছে। ঈশিতা এগিয়ে গেল বারান্দায়। বারান্দায় পাতা রয়েছে কয়েকটি চেয়ার টেবিল। এখান থেকে লাফ দিয়েও মাটিতে নামা যাবে। সামনে জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, তবে জঙ্গল আর বারান্দার মাঝে একটি ছোটখাটো উঠান রয়েছে। সেখানে হালকা আলোর বাল্ব জ্বালানো। পুরো উঠান সবুজ ঘাসে মোড়ানো। হালকা শীত শীত করছে। শীত নামতে আর কতদিন, বেশি দিন নেই বোধহয়। রেলিং ধরে ঈশিতা আজগুবি সব চিন্তাভাবনা করতে ব্যস্ত হয়ে পড়ল। রোজের উপস্থিতির টের না পেয়ে জেহে তড়িঘড়ি করে উঠে বসলো। ঘুম উড়ে গেল তার। হাত দিয়ে আরেকবার চেক করে দেখলো আসলেই কোথাও নেই রোজ। টেবিল ল্যাম্প জ্বালিয়ে একবার বারান্দা আর বাথরুম চেক করেও পেল না রোজকে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল জেহেরের। দরজা খোলা দেখে ব্যস্ত পায়ে রুমের বাইরে বেরিয়ে আশপাশ খোঁজ নিতে গিয়ে দেখলো ডাইনিং এর সামনে বড় বারান্দায় কেউ একজন দাঁড়িয়ে। এবার সে বারান্দার সামনে এসে দাঁড়ালো। রোজ একপাশ হয়ে কার্নিশে কোনোই ভর দিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কোনো এক ভাবনায় ব্যস্ত। কাচের দরজা ঠেলে নিঃশব্দে রোজের পেছন দিয়ে দাঁড়ালো। রোজের চুলের ঘ্রাণে মন উতলা হয়ে গেল তার। 3/4 পরায় হাঁটু থেকে নিচ পর্যন্ত উন্মুক্ত হয়ে রয়েছে, যা জেহেরের ভেতরটা নাড়িয়ে দিল। এক হাঁটু ভেঙে নিচে বসে আচমকা ঈশিতার উন্মুক্ত পায়ে অধ ছুঁয়ে দিল জেহের। পায়ে ঠান্ডা স্পর্শ পেতেই কেঁপে গিয়ে পেছনে ফিরল ঈশিতা। নিচে চোখ নিয়ে দেখলো জেহের তাকিয়ে আছে তার পায়ের দিকে। কয়েক কদম সরে গিয়ে দাঁড়ালো ঈশিতা। ছিছি, জেহের কি করছে তার পায়ে? জেহের দাঁড়ালো ঈশিতার সামনাসামনি, চোখে মাতাল করা চাহনি। সে চাহনি থেকে ঈশিতার বুক কাঁপতে লাগলো। ঈশিতার বুকের ওপর শার্টের একটি বোতাম অজান্তেই খোলা রয়েছে। সেখানে কালচে নীল চোখের দৃষ্টি নিবদ্ধ হলো হঠাৎ। উন্মুক্ত গলা আর বুক যেন জেহেরকে সম্মোহিতের মতো টানছে। মাথা ঝিমঝিম করে উঠছে। চারপাশে সবকিছুকে ধোঁয়াশা লাগছে। নিজেকে সামলাতে বড্ড কষ্ট হচ্ছে জেহেরের। সেই কষ্টকে আর বাড়াতে দিল না সে। ঈশিতার কোমর পেঁচিয়ে গলায় মুখ ডুবিয়ে অধর ছোঁয়াতে লাগলো। চোখ বন্ধ করে ফেলল ঈশিতা। তপ্ত নিঃশ্বাস ঈশিতার ভেতরে শিহরণ জাগিয়ে দিচ্ছে। জেহেরের হাত বেসামাল হয়ে পড়েছে ঈশিতার সারা শরীরে। ঈশিতা বাধা দিতে চাইল, তবে বাধা দিতে সাহস পাচ্ছে না সে। অদৃশ্য এক শক্তি শেকলের মতো বেঁধে রেখেছে তার সমস্ত সাহসকে। রোজের বাধা না পেয়ে জেহের যেন আরো প্রশ্রয় পেয়ে গেল রোজকে কাছে পাওয়ার। ঈশিতাকে নিবিড়ভাবে জড়িয়ে নিয়েই বারান্দার চেয়ারে বসে পড়ল। শার্টের ভেতরে জেহেরের হাত ঝুঁকে পড়েছে। আবেশে ঈশিতার সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠছে। চোখ মুজে এলো। অদ্ভুত ভালো লাগায় হৃৎপিণ্ড তুমুল গতিতে ছুটে চলেছে। জেহের গলা থেকে মুখ তুলে তাকালো রোজের দিকে। জেহেরের চোখে চোখ রাখতে ঈশিতা নিজেও সম্মোহিত হয়ে গেল। হারালো নিজের হিতাহিত জ্ঞান। জেহেরের নীল চোখের মনি ঘোলা হয়ে আছে। এ যেন অন্য এক জেহেরকে দেখছে সে। ঈশিতার ওষ্ঠধর ক্রমাগত কাঁপার কারণে কাল বিলম্ব না করে নিজের গোলাপি অধৈর্যকরের মাঝে নিয়ে নিল জেহের। নিস্তব্ধ পরিবেশে মৃদু বাতাসে মনটা অন্যরকম পুরপুরে লাগছে ঈশিতার। ইচ্ছে করছে সায় দিতে জেহেরের ভালোবাসায়। কোনো অন্যায় তো আর হবে না, যেহেতু তার স্বামী, তার অর্ধাঙ্গ। ঈশিতার সাড়া পেয়ে জেহের গভীরভাবে তাকে কাছে টেনে নিল ঈশিতাকে। ঠিক সেই মুহূর্তেই ঢেউ ঘেউ করে কুকুর ডেকে উঠল। চমকে উঠে ঈশিতা দাঁড়িয়ে গেল। হঠাৎ এমন আওয়াজে ভয় পেয়ে গিয়েছিল। রোজকে উঠতে দেখে জেহেরের সম্মোহনে ব্যাঘাত ঘটে। ঘাড়ের রগ ফুলে উঠল। ধপ করে জ্বলে উঠল চোখ।
ঘাড় কাত করে দাঁতে দাঁত চেপে একবার দেখলো কুকুরটির দিকে। কুকুরটি একদম উঠানের মাঝখানে গলা উঠিয়ে ডাকছে। জেহেরের মেজাজ তুঙ্গে উঠে গেল। বাম হাত দিয়ে ঘাড়ের পেছনটা চেপে ধরলো। ঈশিতা তাড়াতাড়ি শার্টের বোতাম লাগিয়ে রুমে ছুট লাগালো। তার প্রচুর লজ্জা লাগছে, সাথে রাগও হচ্ছে। এমন একটা মানুষ যে তাকে সবসময়কার জন্য বন্দি করতে চায়, তার ডাকে সাড়া দিল কিভাবে সে? স্বামী বলেই নাকি অন্য কোনো অনুভূতির কারণে নিজের মধ্যেকার ঈশিতাকে হারিয়েছিল সে? উফ। জিয়া তার জেবা বসে আছে রাফিদের সামনে সোফায়। রাফিদের ডান হাতে পায়ে আর মাথায় ব্যান্ডেজ। এই 2 সপ্তাহে সে ঠিক হলেও পুরোপুরি ঠিক হতে পারেনি। হাঁটতে চলতে কারো না কারো সাহায্য লাগেই। গতকালই হসপিটাল থেকে রিলিজ পেয়েছে। প্রথমে জিহাদি কথা শুরু করলো। পুলিশকে মিথ্যা বলেছিলে কেন? রাফিদ কপাল কুঁচকায়। আমি কাউকে মিথ্যা বলিনি, যা হয়েছিল তাই বলেছি। তোমার কি মনে হয় আমরা সত্যি জানি না? তোমার চেয়ে আমরা বেশি ভালো করে জানি আমাদের ভাইকে। সে কেমন, কার কি করতে পারে এই ব্যাপারে তোমার ধারণা আমাদের চেয়ে কম। পুলিশকে সত্যিটা বললে আজ ভাই হয়তো জেলে থাকতো আর ঈশিতাও রেহাই পেত। আপনার ভাই কোনো প্রকার এভিডেন্স রাখেনি, তাহলে পুলিশ কিভাবে তাকে ধরতো? তোমার জবানটাই আসল প্রমাণ ছিল, কিন্তু সেটা তুমি করনি। ওয়াই? তবুও কোনো না কোনো প্রমাণ দরকার ছিল। সেটা যাই হোক, আমি যখন এখানে কেসটাকে ক্লোজ করে দিয়েছি, সেখানে আপনারা এত আগাচ্ছেন কেন? জিয়াদ বিরক্তিতে কপালে হাত ঠেকায়। সে ভালোই বুঝতে পারছে রাফিদ ইচ্ছে করেই পুলিশকে মিথ্যে বলেছে। রাফিদ কিছুটা সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার এই অবস্থায় কে করেছে। উত্তরে রাফিদ বলেছিল থাইল্যান্ড থেকে দেশে আসার পর সে রাস্তায় একটা ঝামেলা জড়ায় আর মারামারি লেগে যায়। এই মিথ্যে শুনে জিহাদ আর জেবার উভয়েরই চোখ কপালে উঠে যায়। অহেতুক মিথ্যা বলার কোনো কারণ পায় না তারা। যদি সত্যি বলতো যে জেহেরি এসব করেছে, তাহলে অন্তত কিছুটা হলেও পুলিশি ব্যবস্থা নেওয়া যেত। আর সেই কারণে জেবা আর জিহাদ রাফিদের কাছে এসেছিল, কেন সে মিথ্যে বলেছিল জানতে। তবে এখানেও রাফিদ কথা ঘোরানোর চেষ্টা করছে, যেন সে ইচ্ছে করে পুলিশকে সত্যিটা জানাতে চায় না। রাফিদের পায়ে যন্ত্রণা চিলিক দিয়ে উঠেছে। এখানে বসে থাকতে ভালো লাগছে না তার, তবুও সে আছে বিরক্তি নিয়ে। এই জিহাদ ছেলেটাকে দেখলেই তার জেহেরের কথা মনে পড়ে যায়। মনে হয় জেহের নিজেই তার সামনে বসে আছে। তবে জেহের আর জিহাদের মধ্যে পার্থক্য ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে। জেহেরের বসার ধরনটা বেশ রাজকীয় স্টাইলে। হাঁটা চলা বসা সবকিছুতে আলাদা এক ধরনের অ্যাটিটিউড আছে, যেটা সহজেই জেহেরকে জিহাদের থেকে আলাদা করে। আর জিহাদ ছটফটে স্বভাবের, একটু পরপরই অস্থির হয়ে ছটফটানি শুরু করে দেয়। এমন এমনিতেও সে জিহাদকে দেখতে পারে না, কারণ জিহাদ ঈশিতাকে ভালোবাসে আর একবার মিসবিহেভও করেছিল, তাই যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে। জিহাদ উঠে দাঁড়ায়, তার দেখা দেখি জেবাও দাঁড়ায়। জিহাদ রাফিদের সোফার দিকে খানিকটা এগিয়ে এসে রাফিদকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলে, ইউ নো হোয়াট, তোমার বুদ্ধিটা এখন হাঁটুর নিচ্ছে, নাহলে ইঞ্চি থেকে নিয়ে পালিয়ে যাওয়ার মতো ফালতু ভাবনা মাথায় আনতে না। কমপ্লেন খাও, বুদ্ধি বাড়বে। বলে দরজার দিকে এগোতে লাগলো। এই কথাটি যেন রাফিদের আগুনে ছাই ঢালতে সক্ষম। রাফিদ নিজের রাগকে নিয়ন্ত্রণে আনতে না পেরে বাম হাতে সোফার পাশে থাকা ফুলদানি নিয়ে একদম জিহাদের পা বরাবর ছুঁড়ে মারল। পড়তে পড়তে দরজা ধরে বেঁচে গেল জিহাদ। আগুন গরম চোখে রাফিদের দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে কলার ধরল। অবস্থা বেগতিক দেখে জেবা জিহাদকে ছাড়াতে লাগলো। ওর অবস্থা এমনিতেই ভালো না, তার উপরে তুই আর ঝামেলা পাকাস না ভাইয়া, প্লিজ। জিহাদ শুনল না তার কথা। সে নিজেও রাফিদকে দু চোখে দেখতে পারে না। জেহেরকে কিছু বলতে না পারলেও রাফিদকে সে এক ঘুষিতেই কপাত করতে পারত। সেদিন যদি রাফিদ মাঝ রাস্তায় তাকে অজ্ঞান করে ঈশিতাকে নিয়ে চলে না যেত, তাহলে হয়তো অন্যরকম জীবন করতে পারত। এই রাফিদই যত নষ্টের মূল। রাফিদকে শেষ করে দেওয়ার ইচ্ছা মনের মধ্যে পুষলেও জেবার কারণে কিছু করতে পারেনি সে। একমাত্র জেবার জন্যই রাফিদ এখনও বেঁচে আছে, নইলে এতদিনে রাফিদের টিকিটারও কেউ খোঁজ পেত না। জেবা বহু কষ্টে রাফিদকে জিহাদের থেকে ছাড়ালো। জিহাদকে টেনে বের করিয়ে আনলো ঘর থেকে। তবে যাওয়ার আগে জোরে শব্দ করে দরজায় ধাক্কা মেরে গেল জিহাদ। রাফিদ তাদের যাওয়ার দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে বলল, আমার বুদ্ধি হাঁটুর নিচে, আর তোরা তো সব গোবর মাথায় নিয়ে চলিস শালারা। একটু বাদে রাফিদের সামনে হঠাৎ জেবা এসে দাঁড়ালো। রাফিদ ডান ভ্রু কুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় জেবার দিকে। জেবা আস্তে করে বলে, ভালো থাকবেন, টেক কেয়ার। বলে চলে গেল। রাফিদ ঠায় বসে রইল। জেবাকে সে এই 2 সপ্তাহ ভালো করে পর্যবেক্ষণ করেছে। সে জানে না কেন এই মেয়েটি তার এতটা খেয়াল রাখছে। বেশিরভাগ সময়টাতে জেবা রাফিদের কাছে থেকে তার খেয়াল রাখত। মাঝে মধ্যে রাতের বেলায় সে অনুভব করত জেবা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
তাহলে কি জেবা তার প্রেমে পড়লো? কিন্তু সে তো ভালোবাসতে পারবে না কাউকে। একমাত্র ঈশিতাকে ভালোবেসেছিল, আর এখনো বাসে। হোক সে এখন অন্য কারো। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রাফিদের ভেতর থেকে। ড্রয়িং রুমের সামনে বড় খোলা বারান্দা, পাতানো চেয়ারে এক হাতলে পা ছড়িয়ে আরেক হাতলে পিঠ হেলান দিয়ে বসে আছে ঈশিতা। হাতে মৃদু গরম কফির মগ। হালকা শীতের সন্ধ্যায় কফি খাওয়ার মজাটাই আলাদা। গায়ে পাতলা একটা শাল জড়ানো। কফিটির স্বাদ অন্যরকম, কারণ আজকের কফি অন্য একজন বানিয়েছে। এই 2 সপ্তাহ লাগিয়ে জেরকে সে কফি বানানো শিখিয়েছে কিনা। জের খুব মনোযোগ দিয়ে রোজের কফি খাওয়াটাকে লক্ষ্য করছে। কফিটি কেমন হয়েছে সেটা এখনো পর্যন্ত বলেনি রোজ। উৎসুক মনটা রোজের মন্তব্যের জন্য চাতক পাখির মতো চেয়ে আছে। জের ঢোক গিলছে বারবার, গলা শুকিয়ে আসছে, হাত পা ঝিমঝিম করে কাঁপছে। না, কফির ভালো খারাপ মন্তব্যের জন্য নয়। রোজ ছোট্ট ছোট চুমুক দিয়ে ঠোঁটটাকে কফির মগে ডুবাচ্ছে, আবার কখনো ঠোঁটটাকে চুমুর মতো ভঙ্গিমা করে কফিতে ফু দিচ্ছে, যেন কফিটাকে খুব যত্ন করে খেতে চাইছে সে। তা দেখে জেহের এখন মনে মনে চাইছে সে কেন কফির মগটা হলো না। তাহলে রোজ তাকে কফির মগ ভেবে এইভাবে ঠোঁট ছোঁয়াতো। এত সুন্দর করেও বুঝি কেউ কফি খায়। কফিটাও কি তার রোজের প্রেমে পড়ে গেল নাকি? না হলে এতক্ষণেও ঠান্ডা হচ্ছে না কেন? রোজের ঠোঁটের উষ্ণ বাতাস পেতে কফিটাও কি ইচ্ছে করে গরম হয়ে আছে? এক মুহূর্তের জন্য নির্জীব কফিটার ওপর খুব রাগ হলো জেহেরের। যে টান মেরে কফির মগটা রোজের মুখ থেকে সরিয়ে নিল। রোজ চোখে তাকালো জেহেরের দিকে, অবাক দৃষ্টি যেন জীবন্ত হয়ে বলছে, কফিটা কেন নিয়েছেন? জের কফির মগটা ছোট টেবিলের ওপর রেখে বলে, কেমন হয়েছে সেটা তো বললে না। ঈশিতা চোখ কুচকে তাকিয়ে আছে। এভাবে হুট করে মুখের সামনে থেকে কফি নিয়ে নেওয়াটাকে ভালো চোখে দেখছে না সে। ভালোই তো লাগছিল গরম গরম কফিটা। রাগ মিশ্রিত গলায় চাপা স্বরে বলল, সেটা বললেই পারতেন, কফির মগটা নিয়ে নিলেন কেন? যে থতমত খেয়ে বলল, তুমি কফি খাওয়াতে এতটাই ব্যস্ত ছিলে যে কেমন হয়েছে সেটা বলতেই ভুলে গিয়েছো, তাই তোমার ধ্যান ভাঙালাম। ভালো হয়েছে কফিটা, এবার দিন তো, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। ঈশিতা কফিটা নিতে গেল। তা দেখে জের এক চুমুকে কফিটা নিয়ে সাবার করে দিল। ঈশিতা চরম রকমের বিরক্ত হলো, বলল, এটা কি করলেন? জেহের মগটা টেবিলে রাখতে রাখতে গম্ভীর গলায় বলে, দেখলে না কফি খেলাম। শুনেছি স্বামী স্ত্রী এক কাপে ভাগাভাগি করে খেলে নাকি ভালোবাসা বাড়ে, তাই ভালোবাসা বাড়াতে তোমার অর্ধেক খাওয়া কফিটা আমি খেয়ে নিলাম। বলে উঠে ভেতরে চলে গেল। তার কফিটা ভালো লাগছে না একটুও। দুনিয়া চিনি দিয়ে ভরিয়ে রেখেছে সে, তার রোজের কথায়। রোজ চিনি ছাড়া কফি খাবে না, আর যে চিনি দেওয়া কফি 2 চোখেও দেখতে পারে না। রাতের খাবার খাওয়ার সময় ঈশিতা কিছু একটা বলতে চাইছিল জেহেরকে। বেশ কয়েকবার ইতস্তত করে বলতে চেষ্টাও করেছিল, তবে জেহেরের গাম্ভীর্যপূর্ণ চেহারা দেখে কথাগুলো জড়িয়ে আসছে। এই 2 সপ্তাহ এখানে রয়েছে। সময়টা ঈশিতার খারাপও কাটেনি, আবার ভালোও কাটেনি। দুটোর মাঝামাঝিতে লটকে আছে। প্রতিদিন সকালে জেহেরের সাথে উঠে জগিং করায় আলাদা এক আনন্দ রয়েছে। এই জঙ্গলের ছোট একটা পথেই তারা জগিংয়ে বের হয়। বেরোলে কারো দেখাও পায় না সে। কোনো মানুষের চিহ্ন নেই এলাকায়। তবুও দুজনে একসাথে পাশাপাশি দৌড়াতে অন্যরকম ভালো লাগা কাজ করে। হারিয়ে গেলে যখন জেহের ঈশিতাকে কোলে করে নিয়ে আসে কিংবা যত্ন করে জুতোর ফিতে লাগিয়ে দেয়, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি ভাগ্যবতী বলে মনে হয় ঈশিতার। তবুও মনের মধ্যে যেন কিছু একটা নেই ভাব লেগেই থাকে। এই ঘরের চিলেকোঠার একটা বড় রুম আছে। ওখানে শত শত ইংরেজি বই। যে আগে এগুলো পড়তো, রোজের জন্য সে আলাদা করে রোজের পছন্দের বই এনে রেখেছে। সেখানে বেশিরভাগ গিয়ে বই পড়ে কাটায় ঈশিতা। তবে জেহের যতক্ষণ বাসায় থাকে, অর্থাৎ সন্ধ্যা থেকে সকাল অবধি, ততক্ষণ জেহেরের সামনেই থাকতে হয় ঈশিতার। বারান্দায় গেলেও জেহেরকে নিয়ে যেতে হয়। ঈশিতা জেহেরের কোলেই বসে, কারণ এটা জেহেরের আদেশ। খাওয়ার সময় তাকে জেহেরের কোলে বসতেই হবে, আর জেহের খাইয়ে দেয় তাকে। ঈশিতা শেষ পর্যন্ত বলেই দিল, জেহের, আসলে তুমি একটু আমি একটু কথা বলতে চাই সবার সাথে, মানে মা বাবার সাথে ফোনে কথা বলবো। জেহের কর্ণপাত করলো না ঈশিতার কথায়, আবার ঢুকিয়ে দিল ঈশিতার মুখে। ঈশিতা আবারও বলল, প্লিজ একটু তো কথা বলতে দিন। কি বলবে? কেমন আছে, কি করছে, খেয়েছে কি না, এসব বলে কোনো লাভ নেই, তাই কথা বলেও লাভ নেই। আর তোমার বাবা মা ভালোই আছে, তাই তাদের কোনো দিক দিয়ে কমতি রাখিনি। ভারী অবাক হয়ে ঈশিতা বলল, আশ্চর্য, এই সামান্য কথাটুকুতেও অনেক ভালোবাসা আছে, এটুকু তো বলতে দিন। জের শান্ত দৃষ্টিতে তাকালো, কণ্ঠ শীতল করে বলল, তোমার ভালোবাসা শুধু আমার জন্যই। বিয়ের আগে
তাদের ভালোবেসেছো, এখন সমস্তটা দিয়ে আমাকে ভালোবাসবে। তাদের কথা ভাবার দরকার নেই। ওনারা আমার মা বাবা, ওনাদের জন্য ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে আমার। আপনার সামান্য ভালোবাসার জন্য আমার মা বাবার ভালোবাসাকে তো আমি হেলাফেলা করতে পারি না, তাই না? জেহের খাওয়ার প্লেটটাকে উল্টে ফেলে দিল। ঈশিতা চমকে গিয়ে উঠতে চাইলে জেহের টেনে ধরে বসিয়ে দেয়। আগুন ঝরানো চোখ নিয়ে বলে, আমার ভালোবাসা সামান্য? কোন দিক দিয়ে সামান্য লেগেছে বলো? তোমার যা পছন্দ হয় সব করেছি, তাও সামান্য বলছো? ঈশিতা বোঝাতে চাইল জেহেরকে। আমি সেটা বলিনি। সেটাই বলছো তুমি। না, আমি শুধু বলেছি সব কিছুর ঊর্ধ্বে বাবা মায়ের ভালোবাসা, শুধু সেটাই বুঝিয়েছি। আমার ভালোবাসাকে তার মানে নিচে দেখিয়েছো। আমি তোমার সব কিছুতে উপরে থাকতে চাই, ভালোবাসাতে উপরে থাকবো আমি, সব। ঈশিতা থেমে গেল। তারই ভুল হয়েছে ভালোবাসার কথাটা ওঠানো। যে ছোট একটা বিষয় নিয়ে চিরকেট করে ফেলতে পারে, সেটা তার কল্পনার বাইরে ছিল। ভেবেছিল জেহের বুঝবে তার মনের অবস্থা, অথচ এই ভাবনাটাও তার বৃথা। এখন জেহেরকে শান্ত করবে কিভাবে? তবুও চেষ্টা চালালো। আচ্ছা আচ্ছা, এখন রাগ করিয়েন না। শুনুন, বাবা মা। জেহের ঈশিতার গাল চেপে ধরে বলল, বাবা মা করবে না। আই হেট বাবা মা। কোনো বাবা মায়ের ভালোবাসাই ভালো না। সবাই স্বার্থপর, সবাই সব সময় নিজের দিকটাই বুঝে। সবাই এইসব যা যা ভালোবাসা দেখায় সবটাই তাদের ছলনা। তাদের ভালোবাসা সবটা মিথ্যে। বলতে বলতে জেহেরের চোখ লাল হয়ে গেছে। ঈশিতা গালের ব্যথার দিকে নজর না দিয়ে অবাক চোখে দেখে জেহেরকে। জেহেরের লাল চোখে জমা হয়ে আছে বিন্দু বিন্দু জল। চোখে একরাশ ঘৃণা বাবা মায়ের জন্য। জেহেরের কথায় অভিমান আর ঘৃণা স্পষ্ট টের পেল ঈশিতা। বাবা মায়ের প্রতি জেহেরের এত ঘৃণার কারণ খুঁজে পেল না ঈশিতা। যেন জেহেরের কথাগুলো নিজ বাবা মাকে উদ্দেশ্য করে বলছে।